বাফার দ্রবণের পিএইচ এর আগে আমাদের যে লেকচার ছিল সেখানে আমরা বাফার দ্রবণ কি সেটা দেখেছিলাম এবং সেই সাথে এটাও দেখেছিলাম বাফার দ্রবণ কিভাবে তার পিএইচ কে ফিক্সড রাখে। আজ আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা করা শিখব। প্রথমে আমরা একটি অম্লীয় বাফার নিয়ে দেখব। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েট। আমরা জানি অম্লীয় বাফারের জন্য একটি দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ প্রয়োজন। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েট মিলে একটি অম্লীয় বাফার তৈরি করলো। এবার আমরা দেখব এই বাফার দ্রবণের পিএইচ কিভাবে গণনা করা যেতে পারে। প্রথমে একটু দেখে নেই এই অ্যাসিড এবং লবণের বিয়োজন। ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, অতএব এটি আংশিকভাবে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে CH3COO- এবং H+ আয়ন তৈরি করবে। অপরদিকে ইথানোয়িক অ্যাসিডের লবণ সোডিয়াম ইথানয়েট, এটি একটি তীব্র বিশ্লেষ্য এবং এটি পুরোপুরি বিয়োজিত হয়ে তৈরি করবে ইথানয়েট আয়ন এবং সোডিয়াম প্লাস। এবার এই মিশ্রণে পিএইচ গণনা করার জন্য আমাদের প্রথমে যেটি বের করতে হবে H+ এর ঘনমাত্রা, কারণ আমরা জানি পিএইচ এর মান কেবলমাত্র H+ এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। এখানে দেখা যাচ্ছে ইথানোয়িক অ্যাসিড আংশিকভাবে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ সাম্য অবস্থা তৈরি করছে। অতএব এই সাম্য অবস্থার জন্য আমরা সাম্য ধ্রুবক গণনা করতে পারি Ka, যা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। Ka ইকুয়াল উপরে থাকছে ইথানয়েট আয়ন এবং H+ আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রার গুণফল। এই সাম্য অবস্থার জন্য ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন এটি সাম্য অবস্থা সৃষ্টি করেছিল এবং এই সাম্য অবস্থার জন্য আমরা লিখতে পারি Ka ইকুয়াল উপরে থাকবে উৎপাদ ইথানয়েট আয়ন এবং H+ আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রার গুণফল। এখন পিএইচ এর জন্য আমাদের লাগবে H+ এর ভ্যালু। অতএব এখান থেকে আমরা লিখতে পারি H+ ইকুয়াল Ka ইনটু ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড ইথানয়েট আয়ন। এই H+ এর ভ্যালু থেকে আমরা এই বাফার দ্রবণের পিএইচ হিসাব করতে পারবো। তবে এইখানে একটা ব্যাপার লক্ষণীয়, আমরা জানি ইথানোয়িক অ্যাসিড মৃদু বিশ্লেষ্য এবং সোডিয়াম ইথানয়েট এটি তীব্র বিশ্লেষ্য, যেই কারণে সোডিয়াম ইথানয়েট সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি বিয়োজিত হয়ে CH3COO- ইথানয়েট আয়ন তৈরি করে রাখলো, অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে দ্রবণ ইথানয়েট আয়ন তৈরি করে রাখলো। অপরদিকে ইথানোয়িক অ্যাসিডও বিয়োজিত হয়ে ইথানয়েট আয়ন তৈরি করবে। যেহেতু দ্রবণে অলরেডি এই সোডিয়াম ইথানয়েট বিয়োজিত হয়ে ইথানয়েট আয়ন তৈরি করেছে, অতএব এই ইথানয়েট আয়ন ইথানোয়িক অ্যাসিড থেকে উৎপন্ন ইথানয়েট আয়নকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই লবণের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন আরও কমে যাবে। আমি আবারও বলছি, সোডিয়াম ইথানয়েট সম্পূর্ণরূপে দ্রবণে বিয়োজিত হয়ে ইথানয়েট আয়ন তৈরি করবে, যা ইথানোয়িক অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন ইথানয়েট আয়নকে বিকর্ষণ করবে এবং ফলশ্রুতিতে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন আরও কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এই পুরো দ্রবণে যে ইথানয়েট আয়ন রয়েছে তার ম্যাক্সিমাম কোথা থেকে এসেছে? লবণ হতে এসেছে। কথাটি আমি আবারও বলছি, যেহেতু দেখতে পাচ্ছি সোডিয়াম ইথানয়েটের জন্য ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন কমে যাচ্ছে, অতএব এই দ্রবণে যতটুকু ইথানয়েট আয়ন থাকবে তার ম্যাক্সিমামই কোত্থেকে আসবে? লবণ হতে আসবে। সুতরাং H+ এর ক্ষেত্রে আমরা এটি লিখতে পারি H+ ইকুয়াল Ka ইনটু উপরে থাকছে অ্যাসিড এর ঘনমাত্রা ডিভাইডেড সল্ট বা লবণ এর ঘনমাত্রা। কারণ এই ইকুয়েশনে যে ইথানয়েট আয়ন রয়েছে আমরা দেখতে পেলাম দ্রবণের ম্যাক্সিমাম ইথানয়েট আয়নই কোত্থেকে আসবে? লবণ হতে আসবে। অতএব ইথানয়েট আয়নের পরিমাণকে আমরা কার পরিমাণ ধরে নিতে পারি? লবণের পরিমাণ ধরে নিতে পারি। আর CH3COOH এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। অতএব H+ ইকুয়াল Ka ইনটু অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড সল্টের ঘনমাত্রা। এখন আমরা যদি পিএইচ হিসাব করতে যাই, আমরা জানি পিএইচ ইকুয়াল হচ্ছে -log H+। অতএব এই সমীকরণকে আমরা উভয় পাশে লগ নিয়ে যা পাবো তা হচ্ছে log H+ ইকুয়াল log Ka প্লাস log অ্যাসিডের ঘনমাত্রা ডিভাইডেড সল্টের ঘনমাত্রা। অতএব H+ ইকুয়াল Ka ইনটু অ্যাসিড ডিভাইডেড সল্ট, এটিকে উভয় পক্ষে আমরা লগ করে যা পেলাম log H+ ইকুয়াল log Ka প্লাস log অ্যাসিড বাই সল্ট। এখন আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে যা পাবো তা হচ্ছে -log H+ ইকুয়াল -log Ka মাইনাস log উপরে অ্যাসিড
ডিভাইডেড সল্ট। আমরা সবাই জানি মাইনাস লগ এইচ প্লাসকে বলা হয় পিএইচ, এবং মাইনাস লগ কে এ একে বলা হবে পি অফ কে এ। অর্থাৎ মাইনাস লগ যা কিছু থাকবে সেটাকে আমরা পি অফ এই স্কেলে লিখতে পারি। যদি কখনো থাকে মাইনাস লগ ঘরবাড়ি, তাহলে আমরা তাকে বলতে পারি পি অফ ঘরবাড়ি। অর্থাৎ মাইনাস লগ এইচ প্লাস এটি হচ্ছে পিএইচ, মাইনাস লগ কে এটি হচ্ছে পি অফ কে এ। এখানে মাইনাসকে যদি আমরা প্লাস লিখি তাহলে যে কাজ করব, লগ এই অ্যাসিড এবং সল্টের ভেতর উপরে হচ্ছে সল্ট, নিচে অ্যাসিড। কারণ আমরা জানি লগের পরে যা থাকে তাকে যদি ইনভার্স করা হয় তাহলে সামনে মাইনাস চলে আসে। অতএব মাইনাস লগ এইচ প্লাস ইকুয়াল পিএইচ, মাইনাস লগ কে ইকুয়াল পি অফ কে এ, এবং মাইনাস লগ অ্যাসিড বাই সল্ট এটাকে আমরা লিখতে পারি লগ সল্ট বাই অ্যাসিড। তাহলে এই মাইনাসটি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে আমাদের ফাইনালি আমরা যে ইকুয়েশনটি পেলাম, এই ইকুয়েশনটি হচ্ছে কোন একটি বাফার দ্রবণের পিএইচ গণনা করার ফর্মুলা। অতএব এই সূত্র থেকে আমরা কি করতে পারি, কোন একটা বাফার দ্রবণের পিএইচ হিসাব করতে পারবো। এই সূত্রটিকে বলা হয়ে থাকে হেন্ডারসন-হাসেলবাখ সমীকরণ। অতএব আমরা মনে রাখবো বাফার দ্রবণের পিএইচ গণনা করার যে সূত্র তা হচ্ছে হেন্ডারসন-হাসেলবাখ সমীকরণ। তাহলে হেন্ডারসন-হাসেলবাখ এই সমীকরণ হতে আমরা অম্লীয় বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। এবার দেখব একটি ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ। পিএইচ ইকুয়াল পি অফ কে এ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, এটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য হেন্ডারসন-হাসেলবাখের সমীকরণ। এবার যদি আমরা কোনো ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য বাফার দ্রবণের সমীকরণ দেখতে চাই, আমরা জানি ক্ষারীয় দ্রবণ পিএইচ এর বদলে আমরা কি পাবো, পিওএইচ পাবো। অতএব পিওএইচ ইকুয়াল পি অফ কে বি, এ অ্যাসিডের জন্য, বি হচ্ছে বেস ক্ষারের জন্য, প্লাস লগ সল্ট ডিভাইডেড এখানে অ্যাসিডের বদলে ক্ষার, বেস এর ঘনমাত্রা। এটি হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের পিওএইচ গণনা কৌশল। এবং আমরা সবাই জানি পিএইচ এবং পিওএইচ এই দুটো যোগ করলে কত আসবে, যোগফল 14 হবে। অতএব আমরা বলতে পারি পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ। সুতরাং এই ক্ষারীয় বাফারের জন্য পিএইচ ইকুয়াল আমরা লিখতে পারবো 14 মাইনাস পি অফ কেবি প্লাস লগ সল্ট বাই বেস। এটি হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করার হেন্ডারসন-হাসেলবাখ সমীকরণ। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম হেন্ডারসন-হাসেলবাখ সমীকরণের সাহায্যে কিভাবে অম্লীয় এবং ক্ষারীয় বাফার পিএইচ গণনা করা যায় তার সমীকরণ। এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য। 0.001 মোলার ইথানোয়িক অ্যাসিড এর সাথে 0.15 মোলার সোডিয়াম ইথানয়েট যোগ করা হলে পিএইচ কত হবে। দেয়া আছে কে এ ইকুয়াল 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে আমরা যদি এবার এই সমস্যাটিকে সমাধান করার জন্য চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে ইথানোয়িক অ্যাসিড দেয়া আছে এবং সোডিয়াম ইথানয়েট লবণ দেয়া আছে। অতএব এটি একটি অম্লীয় বাফার, এবং আমরা জানি অম্লীয় বাফারের জন্য পিএইচ ইকুয়াল পি অফ কে এ প্লাস লগ, উপরে থাকবে সল্টের ঘনমাত্রা। এখানে আমাদের দেয়া আছে সল্ট এর ঘনমাত্রা 0.15 মোলার এবং অ্যাসিড এর ঘনমাত্রা দেয়া আছে 0.001 মোলার। এবং আমরা জানি পি অফ কে এ ইকুয়াল মাইনাস লগ কে এ মাইনাস লগ কে মান দেয়া আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5। অতএব এই মানগুলো যদি আমরা এবার এই সমীকরণে বসাই তাহলে যে আনসার পাবো 4.7447 প্লাস লগ উপরে সল্ট এর ঘনমাত্রা হচ্ছে 0.15 ডিভাইডেড অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.001, এবং এটি আমরা হিসাব করলে যা পাবো 6.92। অর্থাৎ এই দ্রবণটির পিএইচ হচ্ছে 6.92। ঠিক এইভাবে কোনো একটি অম্লীয় বাফার দ্রবণের পিএইচ হিসাব করা হয়ে থাকে, এবং এর জন্য আমরা যে সমীকরণ ইউজ করি তা হচ্ছে হেন্ডারসন-হাসেলবাখ সমীকরণ। আমরা আমাদের এর পরবর্তী লেকচারে বাফার দ্রবণ সম্পর্কিত আরও কিছু গাণিতিক সমস্যা দেখব। ধন্যবাদ সবাইকে।